বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 17 মে 3 জ্যৈষ্ঠ এবং ফার্সি 27 উর্দু বেহেশত এডিটানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলো হার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টে 9,870 কিলো হার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn।
আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন সরকারের বাধার কারণে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক বৈঠক ফের ব্যর্থ। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক করোনার ভারতীয় ধরনকে খুবই মারাত্মক বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলের আশকেলন শহর ও একটি যুদ্ধজাহাজে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা, গাজায় শহীদ ফিলিস্তিনের সংখ্যা 218 জনে পৌঁছেছে। হামাসের মোকাবিলায় যদি ইসরায়েলের এমন ছন্ন ছাড়া অবস্থা হয়, তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে, চিন্তিত সাবেক ইসরায়েলি মন্ত্রী লিবারম্যান। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে অবশেষে নিন্দা জানিয়ে বিবৃতি দিল ওআইসি। টেলিফোনে কথা বললেন ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট। এবং ভারতের পশ্চিমবঙ্গের নারদা দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের 4 প্রভাবশালী নেতাকে আটক করল সিবিআই। তীব্র নিন্দা জানালেন মমতা। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। দখলদার ইসরায়েলের একটি যুদ্ধ জাহাজে আজ হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের যোদ্ধারা সাগরে ইসরায়েলে যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে গাজা থেকে আল আলম টিভি চ্যানেল জানিয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড আজ ইহুদি উপশহর হার্টসোলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে হামাসের যোদ্ধারা ইসরায়েলের আশকেলন উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 9 জানিয়েছে, হামাসের কাছে চালকবিহীন সাবমেরিন রয়েছে এবং এগুলো ব্যবহার করে ভূমধ্যসাগরে ইসরায়েলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইহুদিবাদী ইসরায়েলের আশকেলন শহরে বদর 3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 250 কিলোগ্রাম বোমা বহন করতে পারে। আল কুদস ব্রিগেড গতকাল এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে বদর 3 ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল অধিকৃত আশকেলন নগরের বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়। বদর 3 ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয় 2019 সালের 4 ও 5 মে। সে সময় আশকেলন নগরের আকাশে অন্তত 4টি বদর 3 ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর আগে গতকাল আল কুদস ব্রিগেড উন্নত মানের কাসেম ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে কাসেম। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, হামাসের হামলার মোকাবেলায় যদি ইসরায়েলের এমন ছন্ন ছাড়া অবস্থা হয়, তাহলে ইরান বা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে। তিনি ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে।
ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ছে। লিবারম্যান বলেন, ইসরায়েলি মন্ত্রিসভায় এর আগে ফিলিস্তিনিদের মোকাবেলায় এতটা দুর্বলতা দেখায়নি। তিনি এজন্য নেতানিয়াহুর চলমান রাজনৈতিক দুর্বল অবস্থানের কথাও উল্লেখ করেন। সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেন, এই প্রথম আমাদেরকে দুটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে, একটি গাজার বিরুদ্ধে আর একটি ইসরায়েলের মধ্যে। এদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় আল কুদস ব্রিগেডের উত্তর গাজা অঞ্চলের কমান্ডার হুসাম আবু হারবিদ শহীদ হয়েছেন। আজ এই কমান্ডারকে বহনকারী গাড়িতে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। জঙ্গি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি শহীদ হন। গাজায় গণহত্যার দায়িত্বে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় বাহিনীর কমান্ডার আলী জির তুলদানু। তিনি দাবি করেছেন, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ আল দাইফ এবং গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ারকেও হত্যা করা হতে পারে। এর আগে দখলদার সেনারা হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ও তাঁর ভাইয়ের বাড়িতে বোমাবর্ষণ করেছে, তবে তারা সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। গত 10 মে থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 8 দিনে ইসরায়েলি হামলায় 218 জন ফিলিস্তিনি শহীদ এবং 5,604 জন আহত হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ঈদের পর বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন, আর এ সময় নতুন করে 698 জনের করোনা শনাক্ত হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। যেমনটি আশঙ্কা করা হচ্ছিল, ঈদের পরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন, আর এ সময় নতুন করে 698 জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রোববার 25 জনের মৃত্যু এবং 363 জনের করোনা শনাক্ত হবার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 12,181 জন, আর দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 7,80,857 জন। গত 24 ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার 6.75%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.66%। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 92.60%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.56%। এদিকে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট সহ করোনা ভাইরাসের 4টি ধরন শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। IEDCR ভারত থেকে আসা ব্যক্তিদের মধ্যে রোগতাত্ত্বিক তদন্ত এবং সন্দেহজনক রোগীদের জিনোম সিকোয়েন্স করছে। এরই ধারাবাহিকতায় IEDCR এপ্রিল মাসে ভারত থেকে আসা 26 জন সন্দেহজনক করোনা রোগীর নমুনা পরীক্ষা করে। এতে 6 জনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ঘোষণা দিয়েছে। এটি বাংলাদেশ সহ বিশ্বের 44টি দেশে শনাক্ত হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘণ্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn। ক্ষণিক বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক, তবে তা দেশে খুব বেশি ছড়ায়নি। দূরপাল্লার গণপরিবহন ও সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভারতের পশ্চিমবঙ্গে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে 147 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। রাজ্যে
একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। পশ্চিমবঙ্গে মৃত 147 জনের মধ্যে 39 জন উত্তর 24 পরগনা জেলার এবং 33 জন রাজধানী কলকাতার বাসিন্দা। পশ্চিমবঙ্গে গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 19,117টি নয়া সংক্রমণ হয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আটক নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নারদা আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র এবং সাবেক বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এ ব্যাপারে তৃণমূলের সিনিয়র নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, বলছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ সোমবার সিবিআই এর তৎপরতার বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন এলাকায় পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজাম প্যালেসের বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর দাবি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা। আজ নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 6 ঘন্টা ধরে অবস্থান করেন। পরে বিকেল 4:45 নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান। আজ হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ সড়ক অবরোধ হয়। হুগলি জেলার কোন্নগরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। এর পাশাপাশি জিটি রোড অবরোধ করা হয়। উত্তর 24 পরগনার অশোকনগর চৌরঙ্গি মোড়, আসানসোল সিটি বাস স্ট্যান্ড, দক্ষিণ 24 পরগনার সাগরের বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের বহরমপুরের গির্জা মোড়, মালদহের চাচল সহ রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার কথিত তীব্রতম নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার 7ম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল। রোববার শেষ বেলায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়। ওআইসির পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নিরবচ্ছিন্ন বিমান হামলা চালিয়ে তেল আবিব আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। তিনি ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। জারিফ বলেন, কিছু সুনির্দিষ্ট আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও এই গণহত্যা চলছে। তিনি বলেন, এর অর্থ হচ্ছে অপরাধী ও নরঘাতক ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত বাড়ালে তার অপরাধযজ্ঞের মাত্রা আরও বেড়ে যায়। ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ অপরাধ চালাচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে তেল আবিবের উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকারের বাধার কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ফের ব্যর্থ হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ফের ব্যর্থ হয়েছে এবং কোনো ফলাফল ছাড়াই তা শেষ হয়েছে। মার্কিন সরকারের বাধার কারণেই ইসরায়েলকে নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যকার সংঘাতের বিষয়ে পর্যালোচনার জন্য চীন, তিউনিসিয়া ও নরওয়ের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত এক সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি ছিল তৃতীয় বৈঠক। মার্কিন ষড়যন্ত্র ও বাধার কারণে যৌথ কোনো বিবৃতি প্রকাশ ছাড়াই এবং ইসরায়েলের নিন্দা জানানো ছাড়াই এর আগের দুটি বৈঠকও শেষ হয়েছিল। ওই বৈঠকগুলোতে নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 14টি দেশ এক যৌথ বিবৃতিতে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। এবারের তৃতীয় বৈঠকের বিবৃতিতেও চীন, নরওয়ে ও তিউনিসিয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় সৃষ্ট মানবেতর পরিস্থিতি এবং বেসামরিক মানুষজনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকারের নীতিমালা সহ আন্তর্জাতিক সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন ইস্যুতে এক সুরে কথা বলতে পারেনি। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মানবাধিকারের ব্যাপারে মার্কিন ভণ্ডামি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের বহু নিরীহ মানুষ নিহত হলেও যুক্তরাষ্ট্র টু শব্দটিও করছে না। তিনি ফিলিস্তিন বিষয়ে নীতি পুনর্মূল্যায়নের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। প্রকৃতপক্ষে ইসরায়েলের আত্মরক্ষার অজুহাতে যুক্তরাষ্ট্র গাজায় নিরপরাধ মানুষের উপর ইসরায়েলি বিমান হামলাকে সমর্থন দিচ্ছে, অথচ গণমাধ্যমের সাহায্যে সারা বিশ্বের মানুষ গাজায় ইসরায়েলের বর্বরতা স্বচক্ষে দেখতে পাচ্ছে। বর্তমান বাইডেন প্রশাসন মানবাধিকারের পক্ষে বড় বড় বুলি আওড়ালেও আমেরিকার আগের প্রেসিডেন্টদের নীতির সঙ্গে বাইডেনের নীতির কোনো পার্থক্য নেই। এবারও মার্কিন সবুজ সংকেত পেয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। খোদ মার্কিন কংগ্রেসে বাইডেনের নীতির তীব্র সমালোচনা হচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে IEDCR। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। বেশ কিছুদিন ধরে সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে আসছিল। বলা হচ্ছিল এই ভ্যারিয়েন্ট দেশে ঢুকলে বিপদ অনেক বেশি হবে। এদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার ভারতীয় ধরনটিকে খুবই মারাত্মক উল্লেখ করে বলেছেন, ভারতীয় এই ধরনটি বাংলাদেশে খুব বেশি ছড়ায়নি। সোমবার এক ব্রিফিং এ এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের সংক্রমণ হারটা এখন অনেক কমে আছে, মৃত্যুর হারটা সেই সময়কার তুলনায় এখনো বেশি আছে। ইন্ডিয়াতে আপনারা জানেন দৈনিক 4000 লোক প্রায় মৃত্যুবরণ, অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো 3 লোক, এবং সংক্রমিত হয় প্রায় 3.5-4 লক্ষ লোক, আনঅফিসিয়ালি নাকি আরো বেশি। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা খুব অ্যাগ্রেসিভ, আমরা শুনেছি, জেনেছি। আমাদের দেশেও কিছু পাওয়া গেছে, আপনারা জানেন। এখনো আমরা সেটা বলতে পারি যে খুব বেশি ছড়ায় নাই। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সংক্রমণ থেকে আমাদের দেশ এখনো কিছুটা হলেও আমি মনে করি নিরাপদে আছে। বর্ডার এখনো বন্ধ আছে, আগামীতেও বন্ধ থাকবে, এটা আমাদের সুপারিশ থাকবে। যে পর্যন্ত কিনা ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক
হয়ে না। এদিকে দেশে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া এই করোনার জন্য এটা হচ্ছে আরেকটা বুমেরাং হবে। পুলিশ কি করবে আমরা জানি, আপনারা জানেন, সবাই জানেন। মাঝখান থেকে যেটা হবে সেটা হচ্ছে জনগণের হয়রানি আরো বাড়বে। কোনো ধরনের টাকা তারা লুটপাট করে খায়, অন্যান্য রাজনৈতিক দল, এনজিও, সামাজিক সংগঠন তাদেরকে সম্পৃক্ত করতে হবে, এটার দিকে তারা কোন একবার চিন্তা পর্যন্ত করেনি। মির্জা ফখরুল আরো বলেন, মানুষ খেতে পারছে না, অথচ তাদের বলা হচ্ছে ঘরে বসে থাকো, কিন্তু সরকার কোনো ব্যবস্থা না করেই মানুষকে জোর করে ঘরে রাখতে ব্যর্থ চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের উদাসীনতা, অজ্ঞতা এবং দুর্নীতিগ্রস্ততায় লকডাউন এখন ক্র্যাকডাউনে পরিণত হয়েছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্র